আসসালামু আলাইকুম। দিস ইজ ইনফিনিক্স হট 50। দাম নির্ধারণ করা হয়েছে ১৬,৯৯৯ টাকা এবং এই দাম বিবেচনায় স্মার্টফোনটার মধ্যে যা যা অফার করা হয়েছে আই হোপ অনেক অফিসিয়াল স্মার্টফোনেই থাকছে না এবং বেশ কিছু জায়গায় কিন্তু কস্ট কাটিংও করা হয়েছে, যার কারণে হয়তো এই স্মার্টফোনটি আপনার জন্য ঠিকও হবে না। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার যে কোনো মতামত জানাতে পারেন, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা দেখছেন জেকেটেক বিডি, আপনাদের সাথে আমি আছি হোস্ট জাকারিয়া হাসান পার্থ। এবং এই স্মার্টফোনটা একটা আকর্ষণীয় মূল্য ছাড়ে আপনাকে পারচেস করতে হলে যোগাযোগ করতে হবে বিসমিল্লাহ ইনফিনিক্স পয়েন্টে, কারণ তাদের কাছ থেকে ডিসকাউন্টের সাথে বেশ কিছু গিফটও তারা প্রোভাইড করবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে তাদের নাম, নাম্বার, অ্যাড্রেস সহ যাবতীয় সকল তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এই ডিভাইসটির ডিজাইনটা বেশ ভালো লাগার মতোই ছিল, বিশেষ করে এই ধরনের ক্যামেরা বাম্প স্টাইল অনেকেই পছন্দ করে, যেমন আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখতে একটু উঁচু হলেও এটা কিন্তু বেশ মিনিমাল একটা ডিজাইন বলতে পারি। ফোনটা কিন্তু বেশ স্লিম, সচরাচর এত স্লিম স্মার্টফোন এই দামের মধ্যে দেখা যায় না। এবং থিকনেস পেয়েছি 7.7 মিলিমিটার, ওয়েট ছিল 187 গ্রাম, তাই স্মার্টফোনটা বেশ লাইট ওয়েট বলতে পারি। তবে উপরের দিকটা হালকা একটু ভারী ফিল হয়েছে। স্মার্টফোনটা বিল্ট ম্যাটেরিয়ালসে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তাই স্মার্টফোনটা ধরে হালকা একটু চিপ ফিল হচ্ছিল। তবে বিল্ট ম্যাটেরিয়ালস আরেকটু প্রিমিয়াম হলে ভালো হতো, তাই সাবধানতার সাথে এই স্মার্টফোনটা ব্যবহার করার ট্রাই করবেন, তা না হলে কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্মার্টফোনটা যে ব্যাক প্যানেল সেটা কিন্তু দেখতে একটু পাতলা, পাশাপাশি এটার মধ্যে ম্যাট ফিনিশ হতে তেমন একটা ফিঙ্গারপ্রিন্টের ছাপ না পড়লেও স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু কালার ভেরিয়েন্টে আমরা পেয়ে যাব এবং আমার হাতের কালার ভেরিয়েন্টের নাম হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার। এছাড়া পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে প্রায় সব কিছু এখানে আমরা পাচ্ছি, শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ডারি স্পিকারটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা ট্রিপল সিম কার্ড ট্রে পাবো, যেখানে আপনি চাইলে 2 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া স্মার্টফোনটা IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, তাই হালকা পানি ছিটে ফোটায় তেমন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটার আউটলুক সত্যি অনেকের কাছে ভালো লাগবে বলে আমি ধারণা করছি এবং আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে। এছাড়া স্মার্টফোনটা যে সাইড ফ্রেম সেটা হালকা ইজি করা হয়েছে, তাই গ্রিপিং নিয়ে কোনো সমস্যা নাই, মানে কমফোর্টেবলভাবেই বেশ ভালোভাবেই এটা আমরা ব্যবহার করতে পেরেছি, বেশ লাইট ওয়েট বলতে পারি। তবে স্মার্টফোনটার ম্যাট ফিনিশ হলেও এখানে কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বেই বলেছি ব্যাক কভারটা অবশ্যই ব্যবহার করার ট্রাই করবেন। সো লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে এবং আনলক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মিডল পাঞ্চুল ডিসপ্লে। চিনে এবং বেজেল এরিয়ার দিকে তাকালে মোটামুটি মিনিমালি মনে হয়েছে। স্ক্রিন টু বডি রেশিও ছিল 90.6%। ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.78 ইঞ্চির একটা IPS প্যানেলের ডিসপ্লে, রেজুলেশন ফুল HD+ এবং ফুল HD+ ডিসপ্লে হতে এটার মধ্যে শার্পনেসের তেমন একটা ঘাটতি লক্ষ্য করিনি। এছাড়া স্মার্টফোনটা বেশ ভালোই ভিজিবল ছিল, কারণ এখানে আমরা 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি। স্মার্টফোনটার মধ্যে HDR সাপোর্ট ব্যবহার করা হয়নি, তাই OTT প্ল্যাটফর্মে 4K কন্টেন্ট আপনারা দেখতে পারবেন না। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাচ্ছি, যা UFA টেস্টে মোটামুটি ভালোই পুশ করতে পারছিল। পাশাপাশি 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটও দেখতে পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 120 হার্জে সব অ্যাপসে কাজ করে তা কিন্তু না, কিছু অ্যাপসের ক্ষেত্রে আমরা 90 হার্জ এবং 60 হার্জে পুশ করতে দেখেছি। পাশাপাশি এটার হ্যাপটিক ফিডব্যাক, টাচ রেসপন্স এই ধরনের মধ্যে কোনো লেটেন্সি বা কোনো ইস্যু ফেস করিনি। সো মোটামুটি ভালোই ছিল বলা যায়। এছাড়া ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে 1440p পর্যন্তই সাপোর্ট করছিল, তবে ভালো ইন্টারনেট কানেকশন থাকলে মোটামুটি একটা স্মুথ প্লেব্যাক এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সে নিয়ে কোনো তথ্য কিন্তু ইনফিনিক্স শেয়ার করেনি, তাই এটার মধ্যে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার পরামর্শ রইল। এখন দাম বিবেচনায় যদি বলতে যাই, এই ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাক আছে, কারণ এই দামের মধ্যে অন্যান্য যে অফিসিয়াল ব্র্যান্ডগুলো রয়েছে তারা মোটামুটি HD+ ডিসপ্লে অফার করছে, সেখানে এটার ফুল HD+ ডিসপ্লে ঠিক আছে, শুধুমাত্র ব্রাইটনেস বলেছি অলরেডি যে বাড়ানোর প্রয়োজন ছিল। এছাড়া সব থেকে কস্ট কাটিং যেটা করা হয়েছে এটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এটার সাউন্ড কোয়ালিটি, কারণ একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছি আর এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে এতটা আপ টু মার্ক লাগেনি। এটা লাউডনেস আর একটু বেটার হতে পারতো, এমনিতে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিচ্ছিল নিঃসন্দেহে বলতেই পারি। তবে এটার বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভ করা যেত, এটা থেকে আরও বেটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পেয়ে যেতাম। বক্সটা ওপেন করলে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ওয়ারেন্টি কার্ড, একটি সিম ইজেক্টর টুল, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, 18 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এখন এই স্মার্টফোনটা যখন আনবক্সিং করেছি তখন আমার আনবক্সিং এক্সপিরিয়েন্স এতটাও সুখকর ছিল না, কারণ এটার যে প্যাকেট, আসলে এটা যে একটা স্মার্টফোনের প্যাকেট এটা আমার কাছে মনে হয়নি।
মানে কিছু জায়গায় মনে হয়েছে যে একটা বাটন ফোনেও হয়তো এর থেকে ভালো প্যাকেজিং ব্যবহার করা হয়। একদম লো লেভেলের একটা থার্ড ক্লাস মানে হচ্ছে প্যাকেজিং এটার মধ্যে ব্যবহার করেছে। যদিও এই প্যাকেটটা তো বেশি ইম্পর্টেন্ট না, বাট স্মার্টফোন ব্র্যান্ড যেহেতু আর একটু মনে হয় নজর দেওয়ার দরকার আছে। এবং এই স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম, কারণ এটার মধ্যে একটা বড় সড়ো ডিসপ্লে কিন্তু অফার করা হয়েছে। এবং বেশি ব্রাইটনেসে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপ তুলনামূলক একটু বেশি যাবে, সাথে যদি 120 হার্জ থাকে। আর এমনিতে যদি 60 হার্জে ব্যবহার করেন এবং মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করেন তাহলে মোটামুটি একদিন আরামসে পার করে দিতে পারে। আর স্মার্টফোনটার মধ্যে আমরা গেম খেলে ট্রাই করেছি, গেম খেলে 4.5 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে এটা গেমের উপর ভেরি করে যে আপনি কি ধরনের গেম খেলছেন। আর ফ্রি ফায়ার খেললে মোটামুটি 5 ঘন্টা প্লাস একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এখন এই স্মার্টফোনটার বক্সে আমরা পেয়েছি 18 ওয়াটের চার্জার, যা দিয়ে চার্জ করতে একটু বেশি সময় লেগেছে, বাট 17,000 টাকা প্রাইস পয়েন্টে অন্তত 33 ওয়াটের চার্জার দেওয়া প্রয়োজন ছিল। এখানে একটু কস্ট কাটিং করা হয়েছে। বাট এটার যে ক্যাবেল, আমি পূর্বের ভিডিওতেও বলেছি ক্যাবেলের কোয়ালিটি অনেকটাই লো বা লো কোয়ালিটি ক্যাবেল বলতে পারি। সো আপনি চাইলে 300 টাকা 400 টাকা খরচ করে একটা ভালো মানের ক্যাবেল পারচেস করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার চার্জিং এক্সপিরিয়েন্স আরও বেশি বেটার হবে এবং চার্জার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 8GB প্লাস 8GB ভার্চুয়াল র্যাম টাইপ LPDDR4X, 128GB রম, UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও Z100, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার, আর মেইন ক্লক স্পিড 2.2 GHz, আর জিপিইউ পাচ্ছি মালি G57MC2। ঠিক এই প্রসেসরটার জন্যই হয়তো এই সকল জায়গাগুলোতে আমরা কস্ট কাটিং দেখতে পেয়েছি, যেটা অলরেডি আমি আলোচনা করেছি। কারণ 17,000 টাকার মধ্যে এই প্রসেসরটা একটা টপ নচ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে, কারণ এই দামের মধ্যে অন্য কেউ কিন্তু এই ধরনের প্রসেসর ব্যবহার করছে না। কারণ আমরা যদি টেকনোর দিকে তাকাই, টেকনোর একটা 30,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনের মধ্যে ঠিক একই চিপসেটটা ব্যবহার করা হয়েছে। সো সেই তুলনায় 17,000 টাকার মধ্যে মিডিয়াটেকের হিলিও Z100 প্রসেসরটা একটা টপ নচ চিপসেট। ইউআইতে পাচ্ছি XOS ইউআই, আর এই ইউআইতে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ কিন্তু আপনাকে ফ্রিতেই প্রোভাইড করা হবে, যা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন। তবে স্মার্টফোনটার ইউআইটা ব্যবহার করে তেমন একটা অ্যানিমেশন ল্যাগ বা ট্রানজিশন বা কোনো হিকআপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে তেমন একটা দেখতে পাইনি। আর র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্মার্টফোনটা কিন্তু বেশ ভালোই রেজাল্ট করেছে। 7-8টা অ্যাপ অনায়াসে ব্যবহার করতে পারছি। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে রেজাল্টও বেশ ভালো ছিল। অ্যাপ ওপেনিং, অ্যাপ সুইচিং মোটামুটি একটা ঠিকঠাক রেজাল্ট এবং ইউজিং এক্সপিরিয়েন্স দিতে পেরেছে। এছাড়া মাল্টিটাস্কিং করার ক্ষেত্রেও কোনো প্রকার ল্যাগ বা হিকআপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। এবং গেমিংয়ের ক্ষেত্রে 2D 3D বিভিন্ন অনলাইন ভিত্তিক যে গেমগুলো রয়েছে সেগুলো তো অনায়াসে খেলা যাবে। ফ্রি ফায়ার খেলার ক্ষেত্রে আলট্রাতে হাই গ্রাফিক্স সাপোর্ট করে এবং পাশাপাশি রেজাল্ট কিন্তু বেশ ভালো পেয়েছি, কোনো প্রকার ল্যাগ কিন্তু দেখতে পাইনি। ফুটবল গেম খেলেছি হাই গ্রাফিক্স 60 FPS এবং সেখানেও একটা স্মুথ প্লেব্যাক এক্সপিরিয়েন্স দিয়েছে। পাবজি খেলার ক্ষেত্রে এইচডিতে হাই গ্রাফিক্স সাপোর্ট করে, তবে আমি পুশ করব স্মুথে আলট্রাতে খেলার জন্য, কারণ সেখানে 37 থেকে 39 FPS এর মতো পাওয়া যায় এবং রেজাল্ট মোটামুটি ভালো পাওয়া যায়। তবে স্মার্টফোনটা একটু হিট হলে সেই অবস্থায় কিন্তু কিছুটা ফ্রেম ড্রপ ল্যাগ আপনারা ফেস করবেন। সো এই প্রসেসরের সাথে বিষয়টা অনেকটাই স্বাভাবিক। আর সব মিলিয়ে স্মার্টফোনটার স্কোর পেয়েছি 4,17,000 প্লাস। এবং এখানে স্টোরেজ টেস্ট করেছি, সেখানেও রিড রাইট স্পিড ঠিকঠাক আছে। সিপিইউ থ্রটলিং টেস্টটাও করেছি, সেখানে 95% পর্যন্ত রেজাল্ট পুশ করতে পেরেছে। পাশাপাশি গিগবেঞ্চে সিঙ্গেল করেছিল 711 এবং মাল্টি করেছিল 1975। এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখার ট্রাই করবেন, সেটা হচ্ছে স্মার্টফোনটা দিয়ে যখন আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো টানা গেম খেলবেন, সেই অবস্থায় স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো পরিমাণের হিট হয় এবং হিট হলে মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন। এবং তখন কিন্তু স্মার্টফোনটা রেখে আপনাকে ঠান্ডা করতে হবে। এবং এটার জন্য একটা ভালো অপশন হচ্ছে আপনি চাইলে একটা গেমিং কুলার ব্যবহার করতে পারেন, এবং গেমিং কুলার ব্যবহার করলে আপনার গেম খেলার এক্সপিরিয়েন্স যেমন বেটার হবে এবং ল্যাগ, ফ্রেম ড্রপ অনেকটাই কমে আসবে। কারণ স্মার্টফোনটা কিন্তু তখন এতটাও হিট হবে না, কারণ এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কুলিং চেম্বার ব্যবহার করা হয়নি। সো বিষয়টা অবশ্যই মাথায় রাখার ট্রাই করবেন। আর যারা ফ্রি ফায়ার খেলার জন্য এই দামের মধ্যে একটা সেরা স্মার্টফোন চাচ্ছেন, আই হোপ এই স্মার্টফোনটা তাদের জন্য একটা বেস্ট অপশন হবে। ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.6, তবে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। এছাড়া একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছে 8 মেগাপিক্সেল, অ্যাপারচার f2.0 এবং সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 2K 30 fps এ। এবং এখানে 1080 60 fps ও ভিডিও রেকর্ড করার সুবিধার পাশাপাশি বোকে ভিডিও রেকর্ড করার সুবিধাও রয়েছে। ক্যামেরা আউটপুটের দিক থেকে রিয়ার ক্যামেরাতে অনেকটা পাঞ্চি, কিছুটা স্যাচুরেটেড, অনেকটা রেডিস্টোন এবং কিছু কিছু জায়গায় ওভার বুস্টেড ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আবার অনেকে আবার এই ধরনের ছবিগুলো দেখতে বেশি পছন্দ করেন। এছাড়া এটার মধ্যে যে ফেস টিউন সেটা দেখতে বেশ ভালো লেগেছে, কারণ অপটিমাইজ করে বেশ ভালো একটা রেজাল্ট দিতে পারে।
বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে রেডি টু পিকচার আপলোড করতে চান তাদের জন্য এই বিষয়টা বেশ কার্যকর। এইচডিআর ব্যালেন্সটা দাম বিবেচনায় বেশ ভালো রেজাল্ট করেছে, এইচ ডিটেকশন সেটাও মোটামুটি ভালো ছিল, তবে ইনডোর কন্ডিশনে ছবিটা একটু সফট করে দেয়, ডিটেলস একটু লস হলেও মোটামুটি ভালো আলো পেলে সেই অবস্থায় কিন্তু একটা ভালো রেজাল্ট দিতে পারে। আর নাইট মোডের রেজাল্ট মোটামুটি ভালো আলোতে মোটামুটি ভালো ডিটেলস ধরে রাখতে দেখেছি, পাশাপাশি শার্পনেসটাও ভালোই ছিল। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে সেখানেও ভালো রেজাল্ট ছিল, আউটডোরে ছবিতে ভালো ডিটেলস পেয়েছি, ছবি তোলার পরে অপটিমাইজ করে বেশ ভালো একটা কালারফুল ছবি প্রডিউস করে, ফেস টিনটাও বেশ ভালো ধরে রাখতে পারছিল, পাশাপাশি এইচ ডিটেকশনের রেজাল্টও মোটামুটি ঠিকঠাক বলতে পারি, এবং এইচডিআর ব্যালেন্সটা এটাও বেশ ভালোই বলা যায়, তবে লো লাইটে আসলে একটু ছবিটা সফট করে দেয় আর সফট টিউনটা বেড়ে যায়, পাশাপাশি হচ্ছে ডিটেলসের পরিমাণ একটু লস হয়, তাই ভালো আলোতে ছবি তোলার পরামর্শ থাকবে। এছাড়া ভিডিও কলে কথা বলতে গেলে তেমন একটা সমস্যা ফেস করবেন না, সেই অবস্থায় আবার ভালো রেজাল্ট পেয়েছি। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার ক্যামেরা টু এপিএস সাপোর্ট থাকছে না, দ্যাটস ওয়াই স্মার্টফোনের মধ্যে এলএমসি অথবা জি ক্যাম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এখন 17,000 টাকা প্রাইস পয়েন্টে যদি এই স্মার্টফোনটার একটা সামারি আমরা টানি, সেক্ষেত্রে বলতেই পারি স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়নি। এছাড়া এটার মধ্যে আমরা একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছি যার সাউন্ড কোয়ালিটিও এতটা টপ নচ ছিল না। এছাড়া স্মার্টফোনটার ব্যাক ম্যাটেরিয়ালস সেটা আরেকটু বেটার হতে পারতো। এছাড়া স্মার্টফোনটার মধ্যে একটা 18 ওয়াটের চার্জার পাচ্ছি, যা এই দামের মধ্যে আই হোপ 33 ওয়াট হলে আরও ভালো হতো। সো এই সকল জায়গায় কিন্তু স্মার্টফোনটাতে কস্ট কাটিং করা হয়েছে। আর অন্যান্য যে ভালো দিকগুলো রয়েছে, যেমন স্মার্টফোনটার ডিজাইনটা বেশ সুন্দর, ক্যামেরা রেজাল্ট ভালো পেয়েছি, ভালো মানের একটা ডিসপ্লে রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাচ্ছি, শুধুমাত্র ডিসপ্লে ব্রাইটনেস যদি 1000 নিটস হতো তাহলে বেটার হতো, যদিও 800 নিটস মোটামুটি কাজ চালানো যায়। এছাড়া স্মার্টফোনটার অন্যান্য যে দিকগুলো রয়েছে, যেমন ভালো র্যাম রম, ভালো প্রসেসর, এগুলো কিন্তু টপ নচ ছিল। শুধুমাত্র অ্যান্ড্রয়েড যে ভার্সন সেটা তারা আপডেট করবে কিনা এ নিয়ে কোনো তথ্য শেয়ার করেনি, তাই আমরাও ধারণা করছি, আগেই বলেছি যে এটার মধ্যে হয়তো আসবে না। সো এই বিষয়গুলোকে মাথায় রেখেই স্মার্টফোন পারচেস করবেন। আর নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে কোনো ধরনের ইস্যু পাইনি এবং সব ধরনের সাপোর্ট কিন্তু স্মার্টফোনটার মধ্যে রয়েছে। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।